হ্যালো, কে? বৌদিদি, কি হয়েছে? সুকু ভাই, ভারী বিপদ। আজ হঠাৎ করে আমার জ্যাঠা শ্বশুর মানে তোর জ্যাঠামশাই আমাদের বাড়িতে এসেছেন। ও মা, ভালো কথা তো। এতে আবার বিপদের কি হলো? কি বিপদ হলো সেটা বলতেই তো তোকে ফোন করছি ভাই। জ্যাঠামশাই সঙ্গে করে কোথা থেকে এক গাদা কচু শাক নিয়ে এসেছে। এখন তাঁর আবদার তাকে সেই কচু শাক রান্না করে দিতে হবে। তুই তো জানিস কচু শাক আমি মোটেও রাঁধতে পারি না। তুই এসে এই বিপদ থেকে আমায় উদ্ধার কর ভাই। ধুর, আমি এখন তোমার ওখানে যাব কি করে গো? তুমি বরং অন্য কিছু একটা রান্না করে খাইয়ে দাও। তুই খেপেছিস? তোর জ্যাঠামশাই যা রাগী মানুষ, সাত করে কচু শাক বয়ে এনেছে। এখন ওই কচু শাক না রেঁধে খাওয়ালে এমন কথা শোনাবে আর এমন বদনাম করবে যে আমার আর তো দাদার সঙ্গে ঘর করা একেবারে মুশকিল হয়ে যাবে। তোর দুটি পায়ে পড়ি ভাই, তুই এসে আমায় উদ্ধার কর। আরে তোমার কি মাথা খারাপ হয়েছে? এখন এই ভর দুপুরবেলা হঠাৎ করে তোমার কাছে আমি পৌঁছবোটা কি করে শুনি? তাছাড়া চারিদিকে যে শুধু জল আর জল গো। এখন হঠাৎ করে বাড়ি যাওয়ার নাও পাই কোথায়? তাছাড়া তোমাদের জামাইকে তো চেনো, বাপের বাড়ি যাচ্ছি বললেই গজগজ করা শুরু করবে। সে আমি জানি নে ভাই, তুই কিছু একটা কর। তোর দাদা বাড়িতে নেই, নইলে তাকেই পাঠিয়ে দিতাম তোকে আনতে। সে যদি বাড়ি ফিরে শোনে যে জ্যাঠামশাই রাগ করেছে, তো আমাকে আর আস্ত রাখবে না। কিছু একটা কর ভাই, লক্ষ্মীটি বোন আমার, এই বিপদ থেকে আমায় উদ্ধার কর। আমি তোর কেনা গোলাম হয়ে থাকবো। উফ, কি মুশকিলেই না ফেললে তুমি। দাঁড়াও, দেখি কি করতে পারি। কিছু একটা কর ভাই, আমি তোর অপেক্ষায় রইলাম কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এই অবেলায় জল ঠেঙিয়ে কোথায় চলেছো গো দিদি? আর বলো না গো খুড়ো, যেতে হবে মাঠ পুকুরে, বাপের বাড়ি। আমি না গেলে বৌদিদির কপালে আজ দুঃখ আছে। ওই দেখো, তবে যে রতন বলল তুমি নাকি সুন্দরপুর যাবে। মাঠ পুকুর যে সেখান থেকে অনেক দূরে গো, আমার নৌকা তো এখন সেখানে যাবে নি। আহা, সুন্দরপুর থেকে মাঠ পুকুর আর কত দূর? আর একটুখানি গেলেই তো হলো। না গো দিদি না, সেটা হবার জো নেই। আমায় যেতে হবে এখন সুন্দরপুরের মজুমদার বাড়ি। আগের থেকেই বায়না আছে, সে বাড়ির বড় মেয়ে আজকে রাতের মধ্যেই শ্বশুর বাড়ি ফিরবে গো। ট্রেন ধরিয়ে দিতে হবে আমাকে। না গো দিদি, মাঠ পুকুর তোমায় আমি আজ কিছুতেই নিয়ে যেতে পারবো নি গো। আচ্ছা ঝামেলা তো, বলি আমি কি সুন্দরপুর থেকে মাঠ পুকুর অব্দি জলে সাঁতার কেটে যাবো নাকি? ওই দেখো, আমি কি সে কথা বলেছি নাকি? আমি কি তোমায় জলে ফেলে দেবো বলেছি? কিন্তু আমি যেতে পারবো নি, এমনটাই হলো কথা। আচ্ছা বেশ, সে দেখা যাবে খন। এখন চুপ করে নাও চালাও তো তুমি, আমি একটু গড়িয়ে নি। চোখ একেবারে বুজে আসছে। সে তো আসবেই দিদি, নদীর কেমন মনোরম ঠান্ডা হাওয়া, আমারই বলে দু চোখ বুজে আসছে। তা তোমার আর দোষ কি? বেশ, তুমি একটু জিরিয়ে নাও দিদি। সুন্দরপুর এলে আমি ঠিক ডেকে দেবো তোমাকে। ও পেশাদ, কোন দিকে চললি রে? গয়না পাড়া যাবো গো খুড়ো। আরে দাঁড়া দাঁড়া, আমার একটা সওয়ারি আছে, নিয়ে যা, মাঠ পুকুরে নামিয়ে দিবি রে। আচ্ছা ঠিক আছে, তা মাঠ পুকুরে কার বাড়ি যাবে গো খুড়ো? যতীন পালের বাড়ি রে, পালেদের বাড়ির ছোট মেয়ে, আমাদের ওই কুসুমতলার সুকুমারী রে। আচ্ছা বেশ, তবে তুলে দাও বুঝলে। ও দিদি, দিদি গো, শুনছো? ওই যে ওই নৌকায় করে চলে যাও দিদি। ওই পেশাদ যাবে তোমাদের মাঠ পুকুরের দিকে, ওর নাওয়ে করে তুমি চলে যাও, সেইটাই ভালো হবে বুঝলে। তুমি যে বললে তুমি সুন্দরপুর অব্দি যাবে। ওই দেখো, সুন্দরপুর তো এসেই গেছে। ওই যে ওই দিকে তো বাবুর বাজার, আর ওই যে ওইদিকে মজুমদার বাড়ি, দেখতে পাচ্ছ নি? জল ছাড়া তো আর চারিদিকে কিছুই দেখছি নে। কই আসো গো মেয়ে, আমার আবার তাড়া আছে তো। যাও দিদি যাও, ওর নৌকায় চলে যাও, ও ঠিক পৌঁছে দেবে তোমাদের বাড়ি, কোনো চিন্তে নেই। ঠিক বলেছ তো, এ আবার মাঝপথে কোথাও নামিয়ে দিয়ে পালাবে না তো? কি যে বলো দিদি, আমি কি তোমায় জেনে শুনে বিপদে ফেলবো নাকি? তুমি নিশ্চিন্তি হয়ে যাও, ও তোমারে একদম তোমাদের বাড়ির ঘাট অব্দি পৌঁছে দেবে বুঝলে। পেশাদ, সাবধানে যাবি বাবা, আর একেবারে পালবাড়ির ঘাটের গোড়ায় নামিয়ে দিবি বুঝলি। ও নিয়ে তুমি ভেবো না খুড়ো, তোমাদের মেয়েরে আমি ঠিক তার বাড়ির ঘাটে নামিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তাহলে আগাই। হ্যাঁ
ও মাঝি, আর কত দূর গো? সন্ধে তো পার হতে চললো। সুন্দরপুর থেকে মাঠপুকুর কি এত দূর নাকি? আর একটুখানি দিদি, একটু ধৈর্য ধরেন, ঠিক জায়গা মতো আমি আপনাকে নামিয়ে দিব। কি জানি বাপু, কোথায় পৌঁছালাম? বলি পথ ভুল করনি তো? কি যে বলেন দিদি, 12 মাস তো আমরা জলের পথে হাঁটি। ডাঙায় আমাদের পথের গোলমাল হতে পারে, এ কথা অস্বীকার করব না, কিন্তু জলে না দিদি। জলে এই দুটো চোখ বেঁধে দিলেও ঠিক যেখানে যাওয়ার কথা সেখানেই পৌঁছাবো। সে তো বুঝলাম, কিন্তু এত দেরি হওয়ার তো কথা নয়। কিছু তো ছাই নজরেও পড়ছে না। ও কিছু না দিদি, অমনটা মনে হয়। খুব তাড়া থাকলে মনে হয় এই বুঝি বড্ড দেরি হয়ে যাচ্ছে। ও কিছু না। তুমি ওটা কি করছো? রান্না করছো নাকি? হ্যাঁ দিদি, কটা কচু শাক পেয়েছি আজকে কানির হাটে, সেইটাই বানাচ্ছি আর কি। শাকটাই সিদ্ধ করলাম এতক্ষণ ধরে, এইবার কড়াইতে চাপাবো। আহা, এই কচু শাক খেতে যে আমার কি ভালো লাগে দিদি। থালার পর থালা ভাত উইরে দি যদি এক বাটি কচু শাক পাই, বুঝলে দিদি। ও মা, তুমি কচু শাক রাঁধতে জানো? হ্যাঁ দিদি, কচুর শাক আমি ভালোই রাঁধি। কই দেখি কেমন করে রাঁধছো। এই তো, আগে তেলে এই জিরে আর এই কাঁচা মরিচ মুচি দিয়ে ভালো করে নাইড়ে নিলাম। তারপর এই সেদ্ধ করা শাকগুলো এতে দিয়ে দিলাম। এরপর একটু আধটু নুন আর একটু একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার এই তো একটু ছোলা সেদ্ধ দিয়ে আর একটু ভালো করে ভেজে নিলাম। এবার এতে সামান্য নুন আর চিনি মিশিয়ে আর একটু নেড়ে ব্যাস, হ্যাঁ, এবার সময় বুঝে নামিয়ে নিলেই হয়ে গেল কচু শাক রান্না, বুঝলে দিদি। বাহ, তুমি তো বেশ রান্না জানো দেখছি। তা একটু আধটু জানি বটে। তবে কি দিদি, এই শাকে যদি একটু নারকেল কোড়া দেওয়া যায় তবে এর যা স্বাদ হয় না, সে আর বলবার নয় গো। যে খাবে সে আর ভুলবে না বাপের জন্মে। তা দিদি, একটু দেবো নাকি? হ্যাঁ, এবার চেখে দেখেন না কেমন রাঁধলুম। হ্যাঁ দেবে, দাও একটু, দেখে একটু লোভ হচ্ছে বই কি। আরে হবেই তো দিদি, ভালো রান্না করলে এর কোনো তুলনাই নাই দিদি। এই নেন, একটু মুখে দিয়ে দেখেন। বাহ, কি সুন্দর রেঁধেছো গো। ও, দারুণ হয়েছে। সত্যি বলছেন দিদি? হ্যাঁ গো হ্যাঁ, সত্যি বলছি। এমন সুন্দর কচু শাক আমি জীবনেও খাইনি। কি সুন্দর গন্ধ ছাড়ছে গো। যাক, আমার কচু শাক রান্না আজকে সার্থক হলো। আসো দিদি, ও দিদি, এই শুনছো? এই নাও দিদি, তোমাদের বাড়ি তো এসে গেছে। কিন্তু পেশাদ কোথায় গেল? তার নৌকাটাই বা কোথায়? পেশাদ? এই পেশাদ আবার কে গো দিদি? ওই যে তুমি যার নৌকায় উঠিয়ে দিলে আমার সুন্দরপুরে। ওই দেখো, আমি আবার তোমায় কার নৌকায় উঠিয়ে দিলাম গো? আমি তো সুন্দরপুর পৌঁছে দেখলাম তুমি ঘুম আসছো, তাই ভাবলাম কাঁচা ঘুম ভাঙিয়ে আবার কার নৌকায় তোমায় তুলবো, তাই নিজেই তোমায় নিয়ে চলে এলাম এই মাঠ পুকুরে। ওই তো সামনেই তোমাদের বাড়ির ঘাট। কিন্তু আমি যে পেশাদের নৌকায় বসে কচু শাক খেলাম। ও নিশ্চয়ই তুমি খোয়াব দেখেছো গো দিদি। নাও নাও, আর দেরি করো না দিদি, আমায় আবার মজুমদার বাড়ির মেয়েটাকে নিয়ে ট্রেন ধরিয়ে দিতে হবে তো। ভাগ্যিস তুই এলি ভাই। আমি তো ভেবে কোনো কুল কিনারাই পাচ্ছিলাম না। তুই আসায় ধরে প্রাণ এলো। উফ, কি ঝক্কি করে যে এখানে পৌঁছালাম সে আর তোমায় কি বলবো। তোর ভালো হোক ভাই, এবার কচু শাক রেঁধে আমায় বাঁচা ভাই। এর মধ্যেই উনি দুবার খোঁজ নিয়ে ফেলেছেন কচু শাক কদ্দূর। দাঁড়াও, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। তুমি আগে কচু শাকটা কুটে ফেলো দেখি, আমি জেঠুর সাথে দেখা করে আসছি। হ্যাঁ রে, ভালো করে রাঁধতে পারবি তো? খারাপ হলে কিন্তু একেবারে আমার গোষ্ঠীর পিণ্ডি পাকিয়ে ছাড়বে। চিন্তা করো না তুমি, দেখোই না আমি কিরকম বানাই। আর একটু কচু শাক দাও তো মা। দি বাবা। ভাত দি আর একটু। কচু শাক কেমন হয়েছে জ্যাঠামশাই? হুম হুম, আর একটু ভাত দাও তো মা। হুম হুম হুম, বাহ, অপূর্ব হয়েছে মা, অপূর্ব হয়েছে, অসাধারণ হয়েছে। তুমি যে এত সুন্দর রাঁধতে জানো এ তো আমি জানতামই না। খুব ভালো রেঁধেছো মা, খুব সুন্দর। না, মানতে হবে, দেখে শুনে সাক্ষাৎ লক্ষ্মী ঘরে আনা হয়েছে। খুব ভালো, খুব ভালো। মঙ্গল হোক তোমার মা, ভালো হোক। কিরে সুকু, পারবি তোর বৌদির মতো রাঁধতে? চেষ্টা করে দেখতে পারি। হুম,
আমার তো মনে হয় না তুই পারবি। যাকগে বৌমা, কাল আমি বাজার থেকে ভাবছি মোচা আনবো। বেশ ভালো করে কালকে একটা নিরামিষ মোচার ঘন্ট রান্না করো তো। অনেক দিন বেশ ভালো করে মোচার ঘন্ট খাওয়া হয়নি, কি বুঝলে?